সাউন্ড শোনা যাচ্ছে? কে কে আছে দেখি বলো। মুনতাহা, লিলি, জান্নাতুল, ওয়ালাইকুম সালাম। সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে? সব কিছু ঠিকঠাক আছে? মুনতাহা, কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? দেখি বলো তো সব কিছু ঠিক আছে কিনা। বাকিরা কোথায়? বাকিরা কোথায়? বাকিরা কোথায়? 4 জন। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের দ্রুত মেনশন দাও। কোথায় কোথায় কোথায়? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের দ্রুত মেনশন দাও। কটা বাজছে? 7:35 ক্লাস শুরু করব। 2 মিনিট পর ক্লাস শুরু করব। 9 জন ভোট দিছে, 27 জন ক্লাস করতেছে, 9 জন। দেখি বলো প্রথম থেকে পড়াবো নাকি গত ক্লাসে যতটুকু পড়েছিলাম সেখান থেকে পড়াবো? নাজিফা, ওয়েলকাম সালাম। বাকিরা কোথায়? বাকিরা কোথায়? কেমন আছেন স্যার? ভালো আছি, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা, প্রথম থেকে পড়াবো তাহলে। তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবদের দ্রুত মেনশন দাও, কেমন? তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের দ্রুত মেনশন দাও। স্টুডেন্ট যত বেশি হবে তত ভালো ক্লাস নিতে পারবো। আর সব কিছু ঠিক আছে কিনা বলো। সব কিছু ঠিক আছে? ক্লাস কি বাঁচতেছে আজকে? তাহলে শুরু করি, কেমন? জীবে পরিবহন, এটা জীববিজ্ঞানের চ্যাপ্টার 6, কেমন? মানে অধ্যায় 6। এখান থেকে পরীক্ষায় কি কি আসে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে একটু লিখি। 1 নাম্বার, দেখ
গুরুত্বপূর্ণ টপিক সমূহ। 1 নম্বর, হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের ডায়াগ্রাম, গঠন ও কার্য প্রণালী। 2 নম্বর, ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে। 2 নম্বর, রক্ত সংবহন তন্ত্র। 3 নম্বর, ধমনী, শিরা ও কোষিক জালিকা। মধ্যে পার্থক্য, কোষিক জালিকার মধ্যে পার্থক্য। 4 নম্বর, রক্ত ও রক্তের প্রকারভেদ। 5 নম্বর, হৃৎপিণ্ড জনিত রোগ। 6 নম্বর, রক্ত জমাট প্রক্রিয়া। 7 নম্বর, ব্লাড গ্রুপ নির্ণয়। 8 নম্বর, প্রচ্ছেদন। এই 8টা টপিকের মধ্যেই এই সাবজেক্ট থেকে প্রশ্ন হয়। অবশ্য আমি এই টপিকগুলোই পড়াবো। এই সাবজেক্টটা শেষ করার পর তোমরা বোর্ড প্রশ্নগুলো দেখিও, আমি যা পড়েছি তার মধ্যেই আসবে, এর বাইরে আসবে না, কেমন? ঠিক আছে। ইফাস, কিরে বাকিরা কোথায়? ইস্তিয়াক, কান, ইফাস আসছো? বাকিরা হ্যাঁ, তাহলে আমার সাথে সাথে তোমরা, আমি বোর্ডে যা যা লিখবো তোমরাও সেগুলো লিখবা, কেমন? ঠিক আছে, আমি শুরু করি। এগুলো একটু লিখে ফেলিও, কেমন? 1 নম্বর, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বা হার্ট। হৃৎপিণ্ড বা কি ইংলিশ নাম কি? হার্ট, কেমন? দেখো, এটা কি জিহ্বা, এটা মানুষের চোখ, আর এদিকে কি আছে? দাঁত। এখান থেকে শ্বাসনালী এদিক দিয়ে আসবে, এসে
দুই ভাগে এসে দুই ভাগে কি হবে? বিভক্ত হবে। কেমন? এগুলোর নাম কি? এগুলার নাম হচ্ছে যে ফুসফুস। এটার নাম কি? এটার নাম হচ্ছে যে ফুসফুস। নাম কি? ফুসফুস। ফুসফুস ইংলিশে বলা হয় লাং। আর এই নালীটার নাম কি? শ্বাসনালী। শ্বাস নালী। কেমন? এই নালীটা দুই ভাগে বিভক্ত হয়েছে। দুই ভাগে বিভক্ত হলে এগুলোকে বলা হয় ব্রঙ্কাস। কেমন? এখানে আরো অনেক কাহিনী আছে, এত কিছু লাগবে না। তারপর এদিকে কি থাকে? একটা পর্দা থাকে। কি থাকে? এটা পর্দা। এই পর্দা, এটার নাম হচ্ছে যে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা ইংলিশ নাম ডায়াফ্রাম। 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 কেমন? আর এই জায়গায় অর্থাৎ বাম ফুসফুসের, দেখো এই অংশটা বাম, এই অংশটা ডান। কেমন? আমার সাথে এই জিনিসটা মানে এই চিত্রটা মিলাও, মিলালে এটা বাম অংশ না? তাহলে এটা কোন ফুসফুস? বাম ফুসফুস। বাম ফুসফুসের নিচে কি থাকে? হৃৎপিণ্ড থাকে। বাম ফুসফুসের নিচে কি থাকে? হৃৎপিণ্ড থাকে। কেমন? তারপর মধ্যচ্ছদার উপরে এই অংশগুলো থাকে, আর মধ্যচ্ছদার নিচে, মধ্যচ্ছদার নিচে থাকে যে পাকস্থলী। এগুলোর নাম কি? এটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। কেমন? ক্ষুদ্রান্ত এবং কি থাকে? বৃহদান্ত থাকে। আর এটার নাম কি? পাকস্থলী। পাকস্থলী। পাকস্থলীর মধ্যে কি হয়? খাবার পরিপাক হয়। এবং এদিকে কি থাকে? কিডনি। আমাদের শরীরে কিডনি কয়টা? দুইটা। এবং এদিকে থাকে যকৃৎ বা লিভার। এটার নাম কি? লিভার। লিভার অথবা যকৃৎ। লিভার অথবা যকৃৎ। সামিন আসছো? হ্যাঁ, সাবাস। কি রে, আজকে 10 জন? বাকিরা কোথায়? শুধু 10 জন? তারপর তাহলে এই অংশগুলো আমাদের শরীরে থাকে। এখন দেখো, এটা মধ্যচ্ছদা। মধ্যচ্ছদার উপরের অংশকে বলা হয় বক্ষ গহ্বর। কি বলা হয়? বক্ষ গহ্বর। অর্থাৎ মধ্যচ্ছদার উপরের অংশকে কি বলা হয়? বক্ষ গহ্বর। আর নিচের অংশকে, নিচের অংশকে বলা হয় উদর গহ্বর। কেমন? তাহলে এখান থেকে তুমি মধ্যচ্ছদা কাকে বলে তার সংজ্ঞাটা দিতে পারবে না? কাকে বলে? বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মধ্যবর্তী পেশি বহুল পর্দাকে মধ্যচ্ছদা বলে। লিখতে পারবে না? আরেকবার বলি, বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মধ্যবর্তী পেশি বহুল পর্দাকে কি বলে? মধ্যচ্ছদা বলে। পারবে? কি বলে? মধ্যচ্ছদা বলে। ঠিক আছে, এখন আসি হৃৎপিণ্ডের অবস্থান। হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? হৃৎপিণ্ডের অবস্থান, লোকেশন, এটা কোথায়? বক্ষ গহ্বরের বাম ফুসফুসের নিচে না? বক্ষ গহ্বরের বাম ফুসফুসের নিচে হৃৎপিণ্ডের অবস্থান। আমার সাথে সাথে তোমরাও লিখো।
বক্ষ গহ্বরের বাম ফুসফুসের নিচে হৃৎপিণ্ড থাকে। তারপর শেপ বা এর আকৃতি কিরকম? ত্রিকোণাকার, অর্থাৎ জিনিসটা এরকম। এই শেপটাকে বলা হয় ত্রিকোণাকার। কি বলা হয়? ত্রিকোণাকার, অর্থাৎ তিনটা ভাগে বিভক্ত। ট্রায়াঙ্গুলার। কি? ট্রায়াঙ্গুলার শেপটা কি? ট্রায়াঙ্গুলার, বাংলাতে ত্রিকোণাকার। ত্রিকোণাকার, ঠিক আছে। তারপর ওয়েট, ওজন। পুরুষে অর্থাৎ মেল, এটার প্রতীক এরকম। বায়োলজিক্যালি পুরুষের প্রতীক এরকম। যেমন পুরুষের হৃৎপিণ্ডের ওজন 250 থেকে 390 গ্রাম, আর মেয়েদের ফিমেল এটার প্রতীক এরকম। জীববিজ্ঞানে মেয়েদের প্রতীক কি? এরকম। কেমন? মেয়েদের ওজন হচ্ছে যে 200 থেকে 275 গ্রাম। কেমন? এটা মনে রাখার একটা টেকনিক বলছিলাম যে ছেলেদের মনটা কি শক্ত আর মেয়েদের মনটা কি নরম, বলছিলাম গত ক্লাসে। কেমন? অর্থাৎ ছেলেদের মন শক্ত মানে কি? ছেলেদের হৃৎপিণ্ড মানে কি? মন না? অর্থাৎ হৃৎপিণ্ডের বল বেশি। সেটা কত? 250 থেকে 390। 250 থেকে 300 কত? 90। আর মেয়েদের হৃৎপিণ্ডের বল কত? 200 থেকে 275, অর্থাৎ ছেলেদের থেকে কম। কেমন? মনে থাকবে? এই সব কিছু ঠিক আছে? সব কিছু কি ক্লিয়ার আছে? আমার এখানে তো সব কিছু ক্লিয়ার। বাঁচতেছে বলতেছে যে আমার এখানে পুরোপুরি ক্লিয়ার আছে। তাহলে এতটুকু বোঝা গেছে? এতটুকু বুঝতে পারছো? দেখি বলো বলো বলো, দ্রুত বলো। এতটুকু বোঝা গেছে? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ জি স্যার বুঝতে পারছো। আমার সাথে সাথে তোমরা লিখবা, কেমন? তাহলে আমি মুছতেছি। তারপর হৃৎপিণ্ডের প্রাচীর বা ওয়াল অথবা প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। 3 স্তর বিশিষ্ট। কেমন? কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। 1 নম্বর কি বলছিলাম? ইপি কার্ডিয়াম। এখানে ইপি শব্দের অর্থ কি? সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যেখানে ইপি দেখবা, ইপি বলতে আমি বোঝাচ্ছি যে বাইরের অংশ। কেমন? অর্থাৎ ইপি অর্থ কি? আউটার সেল, আউটার অর্থাৎ বাইরের অংশ।
তাহলে ইপিকার্ডিয়াম মানে কি হৃৎপিণ্ডের বাইরের স্তর, ঠিক আছে তো? ইপিকার্ডিয়াম মানে কি হৃৎপিণ্ডের বাইরের স্তর। 2 নম্বর মায়োকার্ডিয়াম। মায়ো অর্থ মিডল, অর্থাৎ মধ্য, কেমন? তাহলে মায়োকার্ডিয়াম দ্বারা কি বোঝাবো? মধ্যস্তর। মায়োকার্ডিয়াম দ্বারা কি বোঝাবো? মধ্যস্তর, ঠিক আছে? 3 নম্বর কি? এন্ডোকার্ডিয়াম। এন্ডো শব্দের অর্থ কি? এন্ডো শব্দের অর্থ ইনার সেল বা ইনার স্তর, ইনার স্তর অর্থাৎ ভিতরের স্তর, ভিতরের স্তর, কেমন? এখন দেখো তো এখানে ইপিকার্ডিয়াম আবার 2 ভাগে বিভক্ত, একটা সেরাস আরেকটা ফাইব্রাস। সেরাসটা আবার 2 ভাগে বিভক্ত, সেটা কি? একটা প্যারাইটাল, প্যারাইটাল, আরেকটা কি? ভিসেরাল, কেমন? এখন এই জিনিসগুলা একটু চিত্রের মাধ্যমে এঁকে দেখাই। সৌরভ দা কেমন আছেন? নমস্কার দাদা। দেখো তাহলে এই স্তরগুলা কেমন মানে কিরকম হয়। এই স্তর এটিকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। কি বলা হয়? এন্ডোকার্ডিয়াম, কেমন? এই ভিতরের স্তরে থেকে বলা হয় কি? এন্ডোকার্ডিয়াম। আর ভিতরের স্তরে কতগুলা কোষ আছে না, এই কোষগুলোকে বলা হয় কার্ডিয়াক মাসল, অর্থাৎ কার্ডিয়াক কোষ, কেমন? আর এই মাঝখানের অংশকে বলা হয় মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। কি বলা হয়? মায়োকার্ডিয়াম। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তারপর এখানে কতগুলা তরল থাকে, এই তরল সহ এই পুরো অংশকে বলা হয় ইপিকার্ডিয়াম, কেমন? এখানে এই ইপিকার্ডিয়ামটা আবার 2 ভাগে বিভক্ত। এই ভিতরের অংশটার নাম হচ্ছে কি? এই ভিতরের অংশ, এটা এই অংশটার নাম হচ্ছে যে ফাইব্রাস। বাইরের অংশটার নাম হচ্ছে যে সরি এটা না, এটার নাম হচ্ছে যে সেরাস। আর এই অংশটার নাম হচ্ছে যে কি? ফাইব্রাস, কেমন? এই সেরাসটা আবার 2 ভাগে বিভক্ত, একটা এটা মানে বাইরের স্তরটা প্যারাইটাল, আবার এই অংশটা ভিসেরাল। বোঝা গেছে? এটা একটু আবার বলি, এটা পুরোটা ইপিকার্ডিয়াম। 2 ভাগে বিভক্ত, একটা সেরাস আর একটা কি? ফাইব্রাস। কোনটা? এই স্তরেটা কি? ফাইব্রাস।
কেমন? আর এই স্তরটি কি? স্যারাস। স্যারাসটা আবার দুই ভাগে বিভক্ত, একটা প্যারাটাল আর একটা কি ভিসেরাল। ভিসেরাল কোনটা? এই অংশটা ভিসেরাল, আর এটা কি প্যারাইটাল। বোঝা গেছে? বোঝা গেছে? দেখে বলো, বুঝতে পারছো? বোঝা গেছে? দেখি বলো বুঝতে পারছো কিনা। কিরে কোথায় কোথায় তোমরা? বুঝতে পারো নেই? বাকিরা বাকিরা? হ্যাঁ বুঝতে পারছো। আরহাম বুঝতে পারছো, আদন বুঝতে পারছো, বাকিরা কোথায়? মাত্র দুজন। ইস্তিয়াক, হ্যাঁ ইফাজ বুঝতে পারছো, হ্যাঁ হ্যাঁ জান্নাতুল বুঝতে পারছো। তোমাদের নামগুলো পড়তে পড়তে নামগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। তোমরা যেহেতু রেগুলার ক্লাস করো, তোমাদের নামগুলো মানে আমার মুখস্থ হয়ে যাচ্ছে। তাহলে এতটুকু লিখছো? দেখি বলো লিখছো কিনা বলো। হ্যাঁ তাসলিমা, অনেকক্ষণ পর তাসলিমা আসছে। এতটুকু লিখছো কিনা বলো। এতটুকু লেখা হয়েছে? এতটুকু কি লেখা হয়েছে? দেখি বলো তো। এতটুকু লেখা হয়েছে? লেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ সাবাস সাবাস। তোমরা দ্রুত কমেন্ট করবা, কেমন? তারপর আসি। ও আরেকটা জিনিস, তাহলে এই হৃৎপিণ্ডের স্তরগুলোকে কি করবে? একটা আবরণ দ্বারা ডেকে রাখবে। সেই আবরণটার নাম কি? পেরিকার্ডিয়াম। অর্থাৎ হৃৎপিণ্ডের আবরণী পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম। তোমরা একটু লিখে রাখো, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। হৃৎপিণ্ডের আবরণী পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ড নিয়ে যত ধরনের পড়ালেখা করবে সেখানে অবশ্যই কার্ডিয়া শব্দটা আসবে। কথাটা বুঝছো? একটু মাথায় রাখিও, হৃৎপিণ্ড নিয়ে যত ধরনের পড়ালেখা করবে সেখানে কি আসবে? কার্ডিয়া শব্দটা আসবে। কেমন? তারপর লেখা হইলে তারপর আসি। এরপরে হৃৎপিণ্ডের ডায়াগ্রাম। হৃৎপিণ্ডের ডায়াগ্রাম দেখো, হৃৎপিণ্ড এটা কিভাবে আঁকবো? এরকম দিব, তারপর এখান থেকে একটা মাথা বের করব। ঠিক আছে? এতটুকু আঁকার পর এখান থেকে একটা নল বের করব। বুঝতে পারছো? তারপর এতটুকু আঁকতে পারছো? গত ক্লাসে আঁকা শিখেছি না? তারপর ঠিক আছে? তারপর এখান থেকে একটা নল বের করব। এটা দিক দিয়ে আসবে,
তারপর এদিক দিয়ে একটা নল। আঁকতে পারছো? দেখি বলো, কে কে আঁকতে পারছো? আঁকতে পারছো কে কে? গত ক্লাসে আঁকাটা শিখেছিলাম। হ্যাঁ পারছো। বাকিরা 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 পারো নেই? কিরে কিরে কোথায় তোমরা? আজকে তোমরা এত উদাসীন কেন দেখি বলো তো? উদাসীন হলে কি পড়াতে পারবো? পারছে স্যার। হ্যাঁ হ্যাঁ, লিলি বলছে পারছে। তারপর লিলি পারছে মানে সবাই পারছে, কেমন? এরপর এরপর আসি। এখন দেখো, এই নলটার নাম হচ্ছে যে উদ্য মহাশিরা। উদ্য মহাশিরা। আর এটার নাম হচ্ছে যে নিম্ন মহাশিরা, ঠিক আছে? তারপর এটার নাম হচ্ছে যে সরি 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 না, ঠিক লিখছি তো? একদম মহাশিরা ঠিক লিখছি না? হ্যাঁ, এটার নাম হচ্ছে যে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী, ইংলিশে বলা হয় পালমোনারি আর্টারি। আর এটার নাম হচ্ছে যে মহাধমনী। ইংলিশ নাম কি? আর্চ অফ অ্যাওর্টা। তারপর এটার নাম কি, মানে এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে যে ডান অলিন্দ। দেখো এই অংশগুলা কি হবে? ডান। আর এই অংশগুলা কি হবে? বাম। কেমন? আমার সাথে মিলাই এই চিত্রটা আঁকো, কেমন? এবং নামগুলা লিখো, ঠিক আছে? দেখো তো এটা কি? ডান অলিন্দ না? ডান অলিন্দ। আর এই নিচের অংশটার নাম কি? ডান নিলয়, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এটা যদি অলিন্দ হয় তাহলে এটাও কি হবে? অলিন্দ হবে না? এবং সেটা কি ডান নাকি বাম? দেখো তো এই ভাষাটা বাম না? অর্থাৎ এটা কি বাম অলিন্দ, ঠিক আছে? আর এটা কি বাম নিলয়। বুঝতে পারছো? এই সাফওয়ান, এরকম কারো নামে কেউ মানে কারো নামে এরকম মন্তব্য করবা না, কেমন? বুঝতে পারছো? দুষ্টামিটা যেন দুষ্টামির মধ্যে থাকে। তোমার দুষ্টামির কারণে যেন অন্যজনের মনের মধ্যে কি কষ্ট না লাগে, এটা একটু খেয়াল রাখবা। কথাটা বুঝছো? এরকম কিছু বলিও না। তারপর তাহলে এটা কি বললাম? ডান নিলয়। এখন আসি, এটা ডান নিলয়, সরি এটা ডান অলিন্দ, এটা ডান নিলয়। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে একটা কপাটিকা থাকে। কি থাকে? কপাটিকা।
অথবা বাল, কেমন? হ্যাঁ, নিলয় মানে ভার্টিক্যাল। আচ্ছা তুমি ইংলিশ মিডিয়ামের, আচ্ছা দেখি বলো তো ইংলিশ মিডিয়ামের কে কে আসো? আমি ইংলিশ নামগুলো লিখে দিব। হ্যাঁ, কে কে ইংলিশ মিডিয়ামের আসো বলো, ইংলিশ মিডিয়ামের কে কে আসো? দেখো তাহলে এটার নাম কি? কবাটিকা অথবা বাল, কেমন? ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী কবাটিকা হচ্ছে যে ট্রাই কাস পিট বাল। বাংলা হচ্ছে যে ত্রিপদী কবাটিকা, কেমন? এটা ত্রিপদী কেন? ত্রি শব্দের অর্থ তিন, ত্রি শব্দের অর্থ কি? তিন। তাহলে এটা ত্রিপদী হওয়ার কারণটা হচ্ছে যে এখানে তিনটা স্তর থাকবে। কটা স্তর? তিনটা স্তর, একটা দুইটা তিনটা, তিনটা স্তর থাকবে। স্যার বাংলা মিডিয়াম, আচ্ছা ঠিক আছে, বাংলা ইংলিশ দুইটাই লিখতেছি, কেমন? তাহলে এটার বাংলা কি? ত্রিপদী কবাটিকা, ঠিক আছে। এবং এখানে আরেকটা কবাটিকা আছে না, ফুসফুসীয় দমনী। এটা কি? ফুসফুসীয় দমনী এবং এটা কি? ডান নিলয়। ডান নিলয় এবং ফুসফুসীয় দমনের মাঝখানে এখানে আরেকটা কবাটিকা আছে, এটাকে বলা হয় সেমি লুনার কবাটিকা। লাগবে না, কেমন? এবার এ পাশে আসি। এ পাশে আসলে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে কি আছে? আরেকটা কবাটিকা আছে। এই কবাটিকা এটাকে বলা হয় বাই কাসপিড বাল্ব। বাই শব্দের অর্থ দুই, বাই শব্দের অর্থ কি? দুই। তাহলে এখানে কয়টা স্তর থাকবে? দুইটা। কয়টা স্তর থাকবে? দুইটা, একটা দুইটা, কেমন? স্যার হৃৎপিণ্ডের রক্ত পরিবহন এক, বুঝি নাই, হৃৎপিণ্ডের কি বলছে যে হৃৎপিণ্ডের রক্ত পরিবহন একটু বোঝাবেন? এখন আমি শুরু করি নাই, কেমন? হৃৎপিণ্ডের রক্ত পরিবহনটা আমি এখনো শুরু করি নাই। দেখো, হ্যাঁ পড়াবো এটা। আর কি কি আছে? আর কিছু নেই। এতটুকু বুঝতে পারছো? দেখি বলো তো, এতটুকু কি বোঝা গেছে? তোমরা এতটুকু কি বুঝতে পারছো? দেখি বলো বলো বলো, হৃৎপিণ্ড এতটুকু কি বুঝতে পারছো এবং লিখছো কিনা বলো। ইয়েস স্যার, ইয়েস স্যার। বাকিরা কোথায়? বাকিরা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, সাবাস। হ্যাঁ, নামগুলো একটু বলি, ইংলিশ নামগুলো। বাম অলিন্দ মানে কি? লেফট। অনন্ত ইংলিশ কি ছিল যে? আট্রিয়াম, আট্রিয়াম, লেফট আট্রিয়াম, আট্রিয়াম। আর উদ্যম মহাশিরা, এটার ইংলিশ হচ্ছে যে সুপারিয়র, সুপারিয়র, সুপারিয়র ব্যানেকোবা, ব্যানাকোবা, সুপারিয়র ব্যানেকোবা। আর নিম্ন মহাশিরা, এটার নাম হচ্ছে যে, মানে ইংলিশ নামটা হচ্ছে যে ইনফেরিয়র, ইনফেরিয়র ব্যানাকোবা, কেমন? ডান অলিন্দ মানে কি? অলিন্দ মানে হচ্ছে যে আট্রিয়াম। ডান মানে কি? রাইট আট্রিয়াম, ঠিক আছে। তো যারা ইংলিশ মিডিয়ামের আছো তারা বুঝতেছো
মশিউর বলছে সুপারিয়র ভেনা কাভা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমি মুছতেছি। এখন দেখো হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত পরিবাহিত হয় না, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে আমাদের পুরা শরীরে কি আসে? রক্ত আসে না। আমাদের শরীরে দুই ধরনের রক্ত পরিবাহিত হয়, একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আরেকটা অক্সিজেন যুক্ত রক্ত। কি বললাম? আমাদের পুরা শরীরে দুই ধরনের রক্ত পরিবাহিত হয়, একটা কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আরেকটা অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে এই রক্তগুলা পরিবহনের জন্য কোনো নালীর দরকার আছে না? যেমন ওই নালীগুলোকে বলা হয় ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। কেমন? এগুলোকে বলা হয় রক্তনালী অথবা রক্তবাহিকা। যদি জ্ঞানমূলকে আসে যে রক্তবাহিকা বা রক্তনালী কাকে বলে, রক্তবাহিকা বা রক্তনালী কাকে বলে বলতে পারবে না। যে নালীর মধ্যে দিয়ে আমাদের সমগ্র শরীরে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তের পরিবহন ঘটে। কি বললাম? যে নালীর মধ্যে দিয়ে আমাদের সমগ্র শরীরে বা দেহে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন যুক্ত রক্তের পরিবহন ঘটে তাকে বলা হয় রক্তনালী। কেমন? রক্তনালী বা রক্তবাহিকা কয় ধরনের? 3 ধরনের, ধমনী, শিরা, কোষিক জালিকা। ঠিক আছে? রক্তবাহিকা কয় ধরনের? 3 ধরনের, ধমনী, শিরা, কোষিক জালিকা। হ্যাঁ, ক্যাপিলারি মানে হচ্ছে কোষিক জালিকা। ক্যাপিলারি মানে কি? কোষিক জালিকা। এগুলার ইংলিশ নামগুলো একটু লিখি। আর্টারি, ভেন, ক্যাপিলারিস। কেমন? দেখো এটার নাম কি? ধমনী। এটার নাম কি? ধমনী।
আর এটার নাম কি শিরা। ধমনী থেকে কতগুলো সুতা বেরোবে? কি বেরোবে? সুতা। আর একইভাবে শিরা থেকেও কতগুলো সুতা বেরোবে। কেমন? ধমনী এবং শিরার এই জালিকার মাধ্যমে কি তৈরি হয়? কৌশিক জালিকা। কি তৈরি হয়? কৌশিক জালিকা। ঠিক আছে, ইংলিশে বলা হয় ক্যাপিলারিস। ক্যাপিলারিস ইংলিশে কি বলা হয়? কি বলা হয়? ক্যাপিলারিস। কেমন? এখন পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় আসবে যে ধমনী এবং শিরার পার্থক্য। ধমনী এবং কি শিরার পার্থক্য আসবে পরীক্ষায়। দেখো আমি যেভাবে লিখব তোমরা সেগুলা পরীক্ষায় সেভাবে লিখে দিবা। নাম্বার 3-এ 3 দিবে। কথা বুঝছো? 1 নাম্বার উৎপত্তি। ধমনী শিরা। শিরা ইংলিশ কি? বেন। আর ধমনী ইংলিশ আর্টারি। এমন 1 নাম্বার উৎপত্তি। ধমনীর উৎপত্তি শুরু হয় হৃৎপিণ্ড থেকে। কোথা থেকে? হৃৎপিণ্ড থেকে। ধমনীর উৎপত্তি হৃৎপিণ্ড থেকে। 2 নাম্বার ধমনীর শেষ হয় কৌশিক জালিকায়। কৌশিক জালিকায়। কেমন? ধমনীর উল্টা হবে যে শিরা। ধমনীর উৎপত্তি যদি হৃৎপিণ্ড থেকে হয় তাহলে শিরার উৎপত্তি হবে যে কৌশিক জালিকা থেকে। কোথা থেকে? কৌশিক জালিকা থেকে। কি বললাম? ধমনীর উল্টা হচ্ছে যে শিরা। কেমন? অর্থাৎ ধমনীর উৎপত্তি যদি হৃৎপিণ্ড থেকে হয়, শেষ যদি কৌশিক জালিকায় হয়, তাহলে শিরার উৎপত্তি হবে কৌশিক জালিকা থেকে এবং শেষ হবে হৃৎপিণ্ডে। তাহলে শিরার উৎপত্তি কৌশিক জালিকা আর শেষ হৃৎপিণ্ড। ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছে? তারপর 3 নাম্বার। 3 নাম্বার কি? 3 নাম্বার রক্তের প্রকৃতি। অর্থাৎ ধমনী কি ধরনের রক্ত পরিবহন করে? রক্তের প্রকৃতি দ্বারা এটা বোঝায়। কেমন? তাহলে ধমনী কি ধরনের রক্ত পরিবহন করে? অক্সিজেন যুক্ত রক্ত। কি বললাম? ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। O2 যুক্ত রক্ত পরিবহন করে। কেমন? তাহলে শিরা কোন ধরনের রক্ত পরিবহন করবে? আমাদের পুরো শরীরে 2 ধরনের রক্ত পরিবহন হয় না? একটা অক্সিজেন যুক্ত রক্ত, আরেকটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত।
এই দুই ধরনের রক্ত আমাদের শরীরে কি হয়, পরিবহন হয়। ধমনী যদি O2 অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, তাহলে শিরা করবে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি করবে, পরিবহন করবে, রক্ত পরিবহন করে। ঠিক আছে, কিছু ব্যতিক্রম আছে, কিছু কি আছে, ব্যতিক্রম। অর্থাৎ সব ধরনের ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করলেও ফুসফুসীয় ধমনী কি করে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ব্যতিক্রম কি, ব্যতিক্রম ফুসফুসীয় ধমনী, এটার ইংলিশ নাম কি, পালমোনারি আর্টারি। ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। আর এখানে ব্যতিক্রম কি হবে, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা O2 যুক্ত রক্ত পরিবহন করে। এতটুকু কি বোঝা গেছে? বললাম না, ক্যাপিলারি বলতে কোষিক জালিকাকে বোঝায়। কোষিক জালিকা মানে কি, ধমনী এবং শিরার মাধ্যমে যে জালিকা তৈরি হবে সেটা হচ্ছে কি, কোষিক জালিকা। এই বলছি তো, তুমি হঠাৎ করে ক্লাসে আসলে বুঝবে না, কথা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এখন কি এই জিনিসগুলো কি বোঝা গেছে? দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। 4 নাম্বার অবস্থান। ধমনী তাকে পেশির নিচে থাকে, আর শিরা থাকে ত্বকের নিচে। কেমন? এখন দেখো ধমনীগুলা আমি একটু দেখাই। তোমরা সবাই এই জায়গায় হাত দাও। দেখো এখানে রক্ত প্রবাহিত হচ্ছে কিনা, দুদিকে দুইটা ধমনী আছে, এই ধমনীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে কিনা দেখো। কিছু অনুভব করতে পারতেছ? কিছু কি অনুভব করতে পারতেছ? এই জায়গায় দেখো তো, পারতেছ তোমরা? তারপর এখানে দেখো তো, তারপর এই জায়গায় এসব জায়গায় কি হয়, ধমনী থাকে। এবং যদি মানুষ মরে যায়, এই ধমনীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয় না, বুঝতে পারছো? তখন কি হবে, এগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে কোন একটা মানুষ মরে গেছে নাকি বেঁচে আছে, সেটা আমরা কেমনে বুঝতে পারবো? এই জিনিসগুলা চেক করে। যদি আমি দেখে যে এগুলোর মধ্যে কি কোনো রক্ত প্রবাহিত হচ্ছে না, তখন বুঝতে পারবো কি মানুষটা মরে গেছে। কেমন? তাহলে 5 নাম্বার, মৃত্যুর পরে ধমনীর মধ্যে কোনো রক্ত থাকে না। মৃত্যুর পরে ধমনীর মধ্যে কোনো রক্ত থাকে না।
আর শিরার মধ্যে তাকে, শিরার মধ্যে কি তাকে। বলো এত কথা লিখছো কিনা, আমার মুছতে হবে। এখানে নিচে আর লেখার জায়গা নেই, কেমন? লিখছো কিনা বলো। এগুলো লিখছো কিনা বলো। মশিউর মরে গেছে। তুমি যদি মরে যাও কমেন্ট করতেছে কি? আমার বুধ নাকি তোমার বুধ? কমেন্টগুলো কে করতেছে? সবাই লিখছো, সবাই লিখছো। সবাই লিখছো। লেখা শেষ হলে দেখো ক নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বার কপাটিকা। দেখো এখানে শিরার মধ্যে এই অংশটা কপাটিকা। এটা কি? এটার নাম কি? এটার নাম কি? কপাটিকা। অর্থাৎ শিরার মধ্যে কপাটিকা থাকে, কিন্তু দ্রবণীর মধ্যে কপাটিকা থাকে না। দ্রবণীতে কপাটিকা থাকে না, থাকে না, শিরায় থাকে। ঠিক আছে, বুঝতে পারতেছ? তারপর 7 নাম্বার এই নালীগুলোকে বলা হয় লুমেন। কি বলা হয়? লুমেন। কি বলা হয়? লুমেন। এখানের এই নালীটা কি? লুমেন। লুমেন। ধমনীর মধ্যে লুমেনটা সরু। দেখি এই লুমেনটা কি? সরু। ধমনীর মধ্যে এই লুমেনটা কি? সরু। আর শিরার মধ্যে লুমেনটা প্রশস্ত। কি বললাম? ধমনীর মধ্যে লুমেনটা সরু আর শিরার মধ্যে লুমেনটা প্রশস্ত। কেমন? আবার বলি, এটা লুমেন। লুমেন ধমনীর মধ্যে কি? সরু মানে ছোট, আর শিরার মধ্যে কি? প্রশস্ত মানে বড়। কেমন? তাহলে 7 নাম্বার লুমেন। ধমনীতে কি? সরু। সরু। সরু হলে তার মধ্যে দিয়ে রক্তের চাপ বেশি। সরু হলে তার মধ্যে দিয়ে রক্তের চাপ কি হবে? রক্তের চাপ বেশি। কেন? দেখো না, এটা সরু। সরু না? এটা সরু মানে কি? এরিয়া মানে ক্ষেত্রফল কম না? ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপ কি হবে? বেড়ে যাবে না? আমরা ফিজিক্সে পি ইকুয়াল টু এফ বাই এ পড়ি নাই? চাপ এর সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক না? অর্থাৎ পি ইনভার্স প্রপোর্শনাল 1/a। অর্থাৎ ক্ষেত্রফল যদি কমে যায় চাপ কি হবে? বাড়বে, তাই না? এটা তো ফিজিক্স। এটা ফিজিক্স না? ফিজিক্স তো, বুঝতে পারছো? একইভাবে এখানে ক্ষেত্রফলটা কি? প্রশস্ত না? অর্থাৎ শিরার মধ্যে লুমেনটা কি? প্রশস্ত। প্রশস্ত হলে এখানে রক্তের চাপ কম। রক্তের চাপ কম। কেমন? সেম লজিক। ক্ষেত্রফল যদি একই বেড়ে যায়
তাহলে চাপ কি হবে? কমে যাবে, তাই না? বুঝতে পারছো? লিখে বলো, এই জিনিসগুলো কি বুঝতে পারতেছো? এগুলো কি মুখস্থ করতে হবে? প্রথমের দিকে একটু একটু মুখস্থ করতে হবে, কেমন? আমি যখন পুরো ক্লাস শেষ করব তখন এগুলা এমনিতে মনে থাকবে। কথা বুঝতে পারছো? এখন আপাতত আমার সাথে সাথে লিখো। তারপর 8 নাম্বার, রক্তের প্রবাহ। দ্রবণী যদি কেটে যায়, কি বললাম? দ্রবণী কেটে গেলে রক্তের প্রবাহটা এরকম। এটার নাম কি? জ্যাকি। এটার নাম কি? জ্যাকি। কখন সেটা? ধমনী কেটে গেলে। ধমনী কেটে গেলে। আর সেটার মধ্যে সেটা কেটে গেলে এর মধ্যে কি রক্তের প্রবাহ নর্মাল, অর্থাৎ এরকম থাকে। এটা কি? নর্মাল। সেটা কেটে গেলে। ঠিক আছে? বুঝতে স্যার? হ্যাঁ, ঠিক আছে, শাবাশ, বুঝতেছ। সামিন রোমানকে ওমান মনে করছে। তুই পড়া মনোযোগ দে। তাহলে এতটুকু কি বোঝা গেছে? এই এতটুকু যদি তোমরা পরীক্ষায় লিখতে পারো, বলো তোমাদেরকে কি 3-এ 3 দিবে না? এই জিনিসটা আঁকবা এবং এই ব্যাখ্যাগুলো লিখবা। বলো পরীক্ষায় কি 3-এ 3, 4-এ 4 দিবে না? বায়োলজি কি মুখস্থ করতে হবে? এগুলো কি মুখস্থ করার বিষয়? বুঝে বুঝে টেকনিক কাটাই, মনে রাখা যাবে না। এখন মনে হচ্ছে এগুলো মুখস্থ করতে হবে। একটু ধৈর্য ধরো, 30 থেকে 40 মিনিট পর এগুলা এমনিতেই মাথায় ঢুকে যাবে। কথা বুঝছো? বলো লিখছো কিনা বলো? সবাই লিখছো কিনা বলো? সবাই লিখছো? সবাই লিখছো কিনা বলো? লেখা শেষ? আট নাম্বারটা আবার বুঝে দেন। বললাম যে রক্তের প্রবাহ, সাপোজ এই ধমনীটা কেটে গেছে, কেটে গেলে এখান থেকে রক্ত বেরোবে না? রক্তটা বেরোবে না? রক্তটা কিভাবে বেরোবে? নাচি বেরোবে। রক্তটা কি রকম বেরোবে? নেচে বের হবে। এটার নাম কি? জ্যাকি। কথাটা বুঝছো? যদি ধমনী কেটে যায় তাহলে রক্তের প্রবাহ কি হবে? জ্যাকি। আর শিরা কেটে গেলে রক্তের প্রবাহ কি? নর্মাল, মানে সাধারণ, মানে যেরকম বেরোয় সেরকম। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, সবাই বুঝছো? ঠিক আছে। 7 নাম্বারটা বুঝেতাম? 7 নাম্বারটা আচ্ছা আরেকবার বুঝে দিই। 7 নাম্বারটা বললাম যে এই জিনিসটা কি? লুমেন। কেমন? এটা কি? লুমেন। ধমনীর ক্ষেত্রে এই লুমেনটা কি? সরু। ধমনীর ক্ষেত্রে লুমেনটা কি? সরু না? সরু হলে রক্তের চাপ, অর্থাৎ এর মধ্যে দিয়ে কি রক্ত প্রবাহিত হবে না? হবে তো। রক্ত প্রবাহিত হলে রক্তের চাপটা কি হবে? বেশি হবে। কেন? কারণ কি? এটা সরু হলে তার ক্ষেত্রফল কম না? ক্ষেত্রফল যদি কম হয় চাপ কি হবে? বেড়ে যাবে। আমরা ফিজিক্সে পড়ছি না, P = F/A। চাপ এর সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক মানে কি? একটা বাড়লে আরেকটা কি হবে? কমবে, তাই না? একটা যদি বাড়ে আরেকটা কি হবে? কমবে, সেটা তো। অর্থাৎ ধমনীর জন্য লুমেন কি হবে? সরু হলে রক্তের চাপ বেশি। আর
সেটার মধ্যে এই লুমেনটা কি বড় না, প্রশস্ত না? প্রশস্ত না? প্রশস্ত হইলে ক্ষেত্রফল কি হবে? বেশি। ক্ষেত্রফল যদি বেশি হয় রক্তের চাপ কি হবে? কম হবে, অর্থাৎ প্রেশারটা কি হবে? কম হবে। বুঝতে পারছো? এখন বলো সবাই বুঝতে পারছে কিনা? সবাই বুঝতে পারছো? বুঝতে পারলে এখন দেখো পরীক্ষায় আসার মতো একটা টপিক পড়াবো, অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার আপনার আটারি কাটি দেখেন, আমরা দেখব কেমনে ব্লাড কেমনে বের হয়। আমার দমন যদি কেটে ফেলি আমি কি বাঁচবো? আমি কষ্ট পাবো না? আমার দমন যদি কেটে ফেলি রক্ত বের হবে, ঠিক আছে, দাগাইলাম, ঠিক আছে, আমি কষ্ট পাবো না? হ্যাঁ, দেখ এখন দেখ একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াবো, অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই টপিকটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি করে? মুখস্থ করে। তোদের থেকে মুখস্থ করার দরকার নেই। কেমন? সেটা কি? রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন কি তন্ত্র? রক্ত রক্ত সংবহন তন্ত্র। দেখ রক্ত সংবহন তন্ত্রটা কি? যে তন্ত্রের মাধ্যমে রক্ত সমগ্র শরীরে প্রতিনিয়ত চলাচল করতে পারে তাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র। আমি লিখি সংজ্ঞাটা একটু আমি লিখি, যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের অঙ্গ ও অংশে চলাচল করতে পারে তাকে কি বলে? রক্ত সংবহন তন্ত্র বলে। তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। ঠিক আছে? কি বললাম? যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত অঙ্গ ও অংশে চলাচল করতে পারে তাকে কি বলে? রক্ত সংবহন তন্ত্র। কেমন? আমাদের শরীরে কয় ধরনের রক্ত কি হয়? চলাচল হয়। কয় ধরনের? 2 ধরনের না? একটা অক্সিজেনযুক্ত রক্ত, আরেকটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের শরীরে কি হয়? চলাচল হয় না? এটা কেমনে হয়? একটু প্রাথমিক ধারণা দিই। কেমন? দেখো এটা ফুসফুস, এটা কি? ফুসফুস। এটা কি? হৃৎপিণ্ড। এটা কি? হৃৎপিণ্ড। এগুলো কি? আমাদের শরীরের কোষ। এগুলো কি? আমাদের শরীরের কোষ। কেমন? এগুলো কি? আমাদের শরীরের কোষ। কেমন? দেখো আমরা অক্সিজেন গ্রহণ করি না,
আচ্ছা, আমাদের অক্সিজেন প্রয়োজন কেন? অক্সিজেন গ্রহণ না করলে মানুষ মারা যায় কেন? তোমরা কি কখনো ভেবে দেখছো? কখনো কি ভাবছো যে মানুষ কেন অক্সিজেন গ্রহণ করে? পৃথিবীর মধ্যে মানে প্রায় কত 98% মনে হয়, 99% প্রাণী কি করে অক্সিজেন গ্রহণ করে। 1% সম্ভবত অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, এরকম কিছু প্রাণী আছে। কেমন? তাদের নাম আমি শুনছি এমনি, বাট তাদের নামটা জানা নেই আমার। কথাটা বুঝছো? আচ্ছা, আমি আমার পরে আসি। আমি কি বললাম? বললাম যে মানুষ কেন অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন গ্রহণ না করলে কি হতো, বা অক্সিজেনের কাজটা কি? অক্সিজেনের কাজটা কি বলতে পারবে? দেখ, তাহলে আমরা কি করব? অক্সিজেন গ্রহণ করব, অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন কি হলাম নিলাম, অক্সিজেন খাইছি, খাওয়ার পর অক্সিজেনটা কোথায় আসবে? এই ফুসফুসের মধ্যে আসবে না? ফুসফুস কি করবে? অক্সিজেন নিবে। অক্সিজেন নেওয়ার পর অক্সিজেনটা কোথায় বাড়বে? রক্তনালীর মাধ্যমে O2 যুক্ত রক্ত কোথায় আসবে? হৃৎপিণ্ডে আসবে। কোথায় আসবে? হৃৎপিণ্ডে আসবে। হৃৎপিণ্ড কি করবে? কোষকে দিবে। হৃৎপিণ্ড রক্তনালীর মাধ্যমে এই O2 যুক্ত রক্ত, O2 যুক্ত রক্ত কি করবে? কোষকে দিবে। কেমন? এই কোষটা O2 গ্রহণ করে করেটা কি? আমরা বিভিন্ন ধরনের খাবার খাই না? এই খাবারগুলা পরিপাক, পরিপাক মানে ভেঙে, কেমন ভাঙন বোঝায়। পরিপাক মানে কি বোঝায়? ভাঙন। কেমন? আমরা যত ধরনের খাবার খাই সবগুলা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়। কি বললাম? আমরা যত ধরনের খাবার খাই সবগুলা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়। ওই গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করে। যেমন আমি বিক্রিয়াটা লিখি, দেখো, আমরা যত ধরনের খাবার খাই সেগুলা পরিপাক হয়ে গ্লুকোজ কি হয়? উৎপন্ন হয়। গ্লুকোজের সংকেত কি? C6H12O6, এটার নাম কি? গ্লুকোজ। গ্লুকোজ 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 6 অণু অক্সিজেনের সাথে বিভিন্ন এনজাইম এর উপস্থিতিতে, বিভিন্ন এনজাইম এর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস শক্তি উৎপন্ন করে। এই শক্তির কারণেই আমাদের শরীরের কোষগুলা তাদের জৈবিক ক্রিয়াগুলা, জৈবিক কাজগুলা করতে পারে। কেমন? এই শক্তি যদি না পাই আমাদের কোষগুলা মরে যাবে না? যাবে তো। তাই আমাদের বেশি করে খেতে হবে এবং বেশি করে কি করতে হবে? অক্সিজেন নিতে হবে। কথাটা বুঝতে পারছি? কথা বুঝতে পারছি কিনা বলো? কথা বুঝতে পারছো? কেন 6 হবে? কথা কি বোঝা গেছে? এই বোঝা নেই? বললাম যে এই অক্সিজেনটা কোষের মধ্যে আসে, আসার পর কোষের মধ্যে কি থাকে? গ্লুকোজ থাকে। গ্লুকোজ অক্সিজেনের সাথে বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করে। এই শক্তির কারণে আমাদের কোষগুলা তাদের কাজ করতে পারে। কথাটা বুঝছো? বোঝা গেছে? হ্যাঁ, বুঝছো, সাবাস স্যার। আমি নিচে অক্সিজেন ঘুম যাওয়ার আগে সময় হয়নি। হ্যাঁ, সাবাস সাবাস। তাহলে এখন দেখো তো, এখানে কোষগুলা অক্সিজেন ব্যবহার করে শক্তি উৎপন্ন করছে, এর সাথে অতিরিক্ত
কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে না? এই কার্বন ডাই অক্সাইডটা কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর না? আমাদের শরীরের জন্য কি এই কার্বন ডাই অক্সাইড বিষাক্ত না, মানে ক্ষতিকর না? এটা যদি আমাদের শরীরে থেকে যায় তাহলে আমাদের কোষগুলা মরে যাবে না? তাহলে কি করবে? কোষ অনেক চালাকি করে এই কার্বন ডাই অক্সাইডটা কি করবে? দিয়ে দিবে। বলবে যে রক্তনালী ভাই, রক্তনালী ভাই, রক্তনালী ভাই, তুমি আমাকে অক্সিজেন দিছো, আমি তোমাকে কার্বন ডাই অক্সাইড দিব। কি বললাম? কোষ বলবে যে রক্তনালী ভাই, তুমি আমাকে অক্সিজেন দিছো, আমি তোমাকে কার্বন ডাই অক্সাইড দিব। তাহলে এখন এই কোষ কি করবে? হৃৎপিণ্ডকে কি করবে? রক্তনালীর মাধ্যমে কি দিবে? কার্বন ডাই অক্সাইড দিবে। কেমন? এই রক্তনালী কি দিছিল? অক্সিজেন না? এখন কোষ রক্তনালীকে কি দিবে? কার্বন ডাই অক্সাইড। এই রক্তনালী কোথায় যাবে? হৃৎপিণ্ডের মধ্যে যাবে। তো হৃৎপিণ্ড তো কিছু জমা রাখে না, হৃৎপিণ্ড ভালো মানুষ, এদিক দিয়ে নেয় এদিক দিয়ে দে। হৃৎপিণ্ড কি ভালো মানুষ, এদিক দিয়ে নেয় এদিক দিয়ে দিয়ে দে। অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড নিয়ে আবার ফুসফুসে দিয়ে দিবে। কথাটা বোঝা গেছে? রক্ত সংবহন তন্ত্রের প্রাথমিক ধারণা পাইছো? দেখি বলো। হ্যাঁ, ওয়াটার আমাদের বিভিন্ন ধরনের গ্রাম, দেখো দেখো গ্রাম বেরোচ্ছে, এই গ্রামের মাধ্যমে বেরোয় না? আমাদের শরীর থেকে পানিগুলো বেরোয়। কেমন? এই পানিগুলো আপেক্ষিক আর্দ্রতা মানে বায়ু কি করে? গ্রহণ করে, শোষণ করে। যেমন কি শীতকালে আপেক্ষিক আর্দ্রতা কম, আপেক্ষিক আর্দ্রতা কম বলে আমাদের ঠোঁটগুলা ফেটে যায়। কেমন? অর্থাৎ শীতকালে কি হয়? বায়ু পানি শোষণ করে, আপেক্ষিক আর্দ্রতা কম হওয়ার কারণে শীতকালে বায়ু কি করে? পানি শোষণ করে। কথা বুঝছো? আমরা বুঝতে পারি না আর কি। এরপর তাহলে এতটুকু লিখছো, এতটুকু লিখছো। এতটুকু লিখছো? দেখি বলো, এতটুকু লেখা হয়েছে? হ্যাঁ, এই কোষের ব্রেন কেমনে থাকবে? কোষের তো নিউক্লিয়াস থাকে। আরে পাগল, কোষের কি ব্রেন থাকে নাকি? ব্রেন তো মানুষের থাকে যে। আরিফিন, আরিফিন কেমন আছো? অনেকক্ষণ পর, এতক্ষণ কইছিলা? না, নিউক্লিয়াসের ব্রেন নাই তো। তারপর এখন আসি, তাহলে আমি এখন কি করলাম? রক্ত সংবহন তন্ত্রের প্রাথমিক ধারণা দিছি। কি দিছি? প্রাথমিক ধারণা। এখন আমি ডিটেলসে বলবো। আমি যা যা লিখবো তোমরা শুধু পরীক্ষায় এই টপিকটা লিখে দিলে 4-এ 4 দিবে, চিত্র আঁকবে এবং ব্যাখ্যাটা লিখবা। কেমন? ঠিক আছে? দেখো, দেখো
তোমরা সবাই আমার সাথে এঁকে ফেলো। সবাই আঁকছো কিনা বলবা। এটা ফুসফুস, এটা কি ফুসফুস। এই দেখো এটা কি ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় কি ধমনী, এটা কি ফুসফুসীয় ধমনী অর্থাৎ পালমোনারি আর্টারি। কেমন? আর এটা এটা কি ফুসফুসীয়, ফুসফুসীয় শিরা। কেমন? এতটুকু আঁকছো কিনা বলো। এতটুকু আঁকছো? তোমরা পড়ায় মনোযোগ দাও, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসবে। কেমন? একটু মনোযোগ দাও। এগুলো আঁকছো কিনা বলো। এগুলো আঁকছো? এটা ফুসফুস, আর এটা কি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড আঁকছো কিনা বলো। সবাই আঁকছো, সবাই আঁকছো, বাকিরা বাকিরা আঁকতে হবে। যদি আঁকতে ইচ্ছা না করে তাহলে মুখস্থ করতে হবে। মুখস্থ করলে নাম্বার কি কম পাবে। এগুলো লিখবা এবং আমি কতগুলা শর্টকাটে ব্যাখ্যা লিখবো। ওই শর্টকাটের ব্যাখ্যাগুলা তোমরা একটু বিস্তারিত লিখবা, 4-এ 4 দিবে। যেমন সবাই আঁকো, সবাই আঁকো, সবাই এঁকে ফেলো। সবাই আঁকছো, সবাই আঁকছো, হ্যাঁ সাবাস সাবাস, এই তো সাবাস। কিরে আদন আঁকোনি কেন? এঁকে ফেলো, দেখে আঁকো তো। 2 মিনিট 2 মিনিট 2 মিনিট সময় দিচ্ছি। সবাই এটা আঁকো। আঁকছি স্যার, আঁকছি আঁকছি আঁকছি, সাবাস স্যার, একটু ওয়েট। আচ্ছা 2 মিনিট দাঁড়িয়েছি। কেমন? আঁকো তো দেখি, এটা আঁকো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি শুরু করতেছি। কেমন? সবাই মনোযোগ দাও। এটা কি? এটা কি? এটা কি উদ্দ মহা শিরানা, উদ্দ মহা শিরানা। আর এটা কি? নির্ম মহা শিরানা। আমি কিছুক্ষণ আগে পড়েছি শিরার মধ্যে দিয়ে কি ধরনের রক্ত পরিবাহিত হয়? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয় না। অর্থাৎ এই শিরার মধ্যে দিয়ে কি ঢুকবে? এই শিরার মধ্যে দিয়ে কি ঢুকবে দেখি বলো। এই শিরার মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢুকবে না। এটার মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢুকবে না। ঢুকবে তো। ঢুকে কোথায় যাবে? এটা কি ডান অলিন্দ না? ঢুকে কোথায় যাবে? ডান অলিন্দের মধ্যে আসবে। কোথায় আসবে? ডান অলিন্দ।
ডান অলিন্দ। এতটুকু বুঝছো? শিরার মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসবে? ডান অলিন্দে আসবে। তাহলে আমি একটু লিখি, ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরার মধ্যে দিয়ে, ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা এর মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসে? ডান অলিন্দে আসে না? ডান অলিন্দে আসে। ঠিক আছে? ডান অলিন্দে আসার পর এখানে কি আছে? ট্রাইকাসপিড বাল্ব আছে না? অর্থাৎ ত্রিপদী কবাটিকা আছে না? তাহলে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ট্রাইকাসপিড বাল্ব এর মধ্যে দিয়ে কোথায় আসবে? ডান নিলয়ে আসবে না? আবার বলি, এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ট্রাইকাসপিড বাল্ব এর মধ্যে দিয়ে কোথায় আসবে? ডান নিলয়ে আসবে। তাহলে এখন ট্রাইকাসপিড বাল্ব এর মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসবে? ডান নিলয়ে আসবে না? আসবে তো? দেখি বলো তো, এই বুঝতেছো? অর্থাৎ রক্তটা এদিক দিয়ে আসবে না? আসবে তো? এই জিনিসটা বুঝতে পারছো? এতটুকু কি বোঝা গেছে? এতটুকু কি বোঝা গেছে? জি স্যার বুঝছি। বাকিরা 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 কি বুঝতে পারো নাই? কিরে বাকিরা কোথায়? হ্যাঁ হ্যাঁ, শুভ শুভ বুঝতে পারছো? বাকিরা? হ্যাঁ, তাসলিমা বুঝতে পারছো? আমি আরেকবার বলি কেমন? শিরার মধ্যে দিয়ে কি আসবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসবে। ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরার মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসবে। ডান অলিন্দে থেকে ট্রাইকাসপিড কবাটিকার মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে আসবে। ডান নিলয়ে আসবে। এখন দেখো, এটা মনে করো এই ট্রাইকাসপিড কবাটিকা, এটা কি ট্রাইকাসপিড কবাটিকা। উপরে যদি চাপ যদি বেশি হয়, অর্থাৎ এখানে যদি প্রসারণ হয়, এখানে কি প্রসারণ হলে এটা খুলে যাবে না? এরকম খুলে যাবে না? প্রসারণ হলে, এটা যদি প্রসারণ হয় তাহলে এটা খুলে যাবে। খুলে গেলে ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে আসবে। কথাটা বুঝতে পারছো? তো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসবে, এসে এখানে কি হবে? জমা হবে। জমা হলে অনেক বেশি হয়ে যাবে না? তখন কি করবে? এটা কি করবে? চাপ দিবে। এরকম কি করবে? চাপ দিবে। অর্থাৎ এই জিনিসটি কি হবে? সংকোচন হবে। কি হবে? সংকোচন। সংকোচন হলে এখানে যে রক্তটা আসবে সেটা এর মধ্যে দিয়ে কোথায় চলে যাবে? ফুসফুসে চলে যাবে। কেমন? অর্থাৎ ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মধ্যে দিয়ে, ডান নিলয় থেকে ফুসফুসীয়
ধমনীর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কোথায় যাবে? ফুসফুসে যাবে। ফুসফুসে যাবে। কেমন? তাই এই ধমনীর নাম কি? ফুসফুসীয় ধমনী। বুঝতে পারছো? ফুসফুসীয় ধমনী কি ধরনের রক্ত পরিবহন করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। বুঝতে পারছো? দেখো নিচে কি হবে? উপরে এটা প্রসারণ হলে নিচে কি হবে? রক্ত আসবে না? রক্ত আসলে এটা কি হবে? খুলে যাবে। অর্থাৎ এখানে রক্ত জমবে। রক্ত জমার পর এখানে কি হবে? সংকোচন হবে। সংকোচন হলে এখানে চাপ দিবে না? সংকোচন মানে এখানে কি হবে? সংকোচন হলে এখানে রক্তটা কি হবে? চাপ দিবে। মানে এই জিনিসটা কি হবে? চাপ দিবে। চাপ দিলে রক্তটা উপরে চলে যাবে। উপরে হবে প্রসারণ, নিচে হবে কি? সংকোচন। কেমন? অর্থাৎ এদিক দিয়ে রক্ত আসবে, রক্ত আসার পর নিচে নামবে, নিচে কি হবে? সংকোচন হওয়ার কারণে এখানে রক্তটা কোথায় যাবে? ফুসফুসীয় ধমনীর মধ্যে দিয়ে ফুসফুসে যাবে। এতটুকু বুঝতে পারছো? এতটুকু কি বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? মন্তাহা জিজ্ঞেস করতো, স্যার ধমনীতে কি রক্ত পরিশোধিত হয়? হ্যাঁ হয় সম্ভবত, আমার জানা নেই। আমার থেকে একজন ডাক্তার আরো ভালো জানবে। কেমন? আমার এত কিছু জানা নেই। কথা বুঝছো? তারপর বুঝতে পারলে এখন এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কোথায় আসছে? ফুসফুসে আসছে। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসছে? ফুসফুসে। ফুসফুস কি করবে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে এবং অক্সিজেন যুক্ত রক্ত দিয়ে দিবে। আবার বলি, ফুসফুস কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করবে এবং অক্সিজেন যুক্ত রক্ত এদিক দিয়ে দিয়ে দিবে। কি দিবে? অক্সিজেন যুক্ত রক্ত। কেমন? ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্তটা কোথায় দিবে? বাম অলিন্দে দিবে। আবার বলতেছি, ফুসফুস অক্সিজেন যুক্ত রক্তটা ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে বাম অলিন্দে দিবে। কেমন? কি বললাম? ফুসফুস অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে কোথায় দিবে? বাম অলিন্দে দিবে। কেমন? এই বাম অলিন্দ থেকে কোথায় আসবে? বাম নীলয়ে আসবে না? বাম নীলয়ে আসবে। বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নীলয়ে আসবে। এখন আসার মাঝখানে একটা কি আছে? কপাটিকা আছে না? এই কপাটিকার নাম কি? বাইকাসপিড বাল্ব না? অর্থাৎ বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাইকাসপিড বাল্ব এর মধ্য দিয়ে বাম নীলয়ে আসবে। বাইকাসপিড বাল্ব এর মধ্য দিয়ে কোথায় আসবে? বাম নীলয়ে আসবে। ঠিক আছে?
এতটুকু বোঝা গেছে? বুঝতে পারছো? তারপর এখানে আসার পর এদিক দিয়ে রক্তটা কোথায় যাবে? এটা মহাধমনী। এটা কি? মহাধমনী। মহাধমনীর মাধ্যমে আমাদের পুরা দেহে রক্তটা চলে যাবে। কথা বুঝছিস? আবার বলি, এই বাম হিলো থেকে মহাধমনীর মধ্যে দিয়ে আমাদের সমগ্র দেহে কি হবে? O2 যুক্ত রক্তটা চলে যাবে। কথাটা বোঝা গেছে? এখন বাম নীল থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় যাবে? মহাধমনীর মধ্যে দিয়ে পুরা দেহে চলে যাবে। বোঝা গেছে? দেখি বল, বুঝতিস কিনা বল। বুঝতে পারছিস? এ বল, বুঝতে পারছিস কিনা বল। বোঝা গেছে? বোঝা গেছে? ক্যাচ মিস। বুঝতে পারছিস? তাহলে যদি পরীক্ষা আসে এটা আসবি, এগুলো একটু বাংলা ভাষায় ব্যাখ্যা করবি, পারবি না? সবাই বুঝতিস? সবাই বুঝতিস? খেলাধুলা পারি না তো। সবার লেখা হয়েছে? সবাই বুঝতিস কিনা বল, এবং সবার লেখা হয়েছে কিনা বল। বুঝতি স্যার? হোসেন বুঝতে পারছে? বিরাট কোকলি ফেল স্যার, নেগেটিভ হয়ে গেছে। হ্যাঁ, আর না, আমি নির্বাচনে দাঁড়াবো না। নির্বাচনে দাঁড়ালে তোদেরকে পড়াবে কে? দেখি বল। ওসেন বলতেছো ওইটা, এটা কি আঁকতে হবে? আরে তুমি যদি এটা আঁকতে পারো, তোমাকে কোন স্যারে চার্জ দিবে না? দেখি বলো। তুমি যদি এই জিনিসটা আঁকতে পারো, তোমাকে কোন স্যারে চার্জ দিবে না? আর আমি এটা আঁকা শেখাইনি, আঁকা শিখাইছি তো। ভাষা শুধু কয়েকবার প্র্যাকটিস করবা, তাই না? একটু লিখে ফেলো, যারা যারা লিখো নাই তারা একটু লিখে ফেলো। আমি 2 মিনিট সময় দিছি, লিখে ফেলো। আর যারা যারা লিখছো তারা বলো দেখি বুঝতে পারছো কিনা। যাদের লেখা শেষ তারা বলো বুঝতে পারছো কিনা, আর যারা লিখো নাই তারা লিখে ফেলো। দেহ হতে O2 রক্ত আমাদের বিভিন্ন কোষে যাবে। শুরুতে বলছি না, O2 রক্ত প্রয়োজন কেন? কোষের প্রয়োজন। অর্থাৎ এই O2 রক্তটা মহাধমনীর মধ্যে দিয়ে আমাদের দেহের কোষে যাবে, বলছি তো। এসএস নিবা আমার? দেখি নাও, দেখি নাও তো কোন দিকে নিবা। আমি দাঁড়াবো না? এসএস নাও, দেখি এসএস নাও, এসএস নাও। সরে গেছি, তোমরা এসএস নাও। আমার পিকশো নাও তো একটা, কেমন লাগে দেখি, কেমন লাগতেছে?
নিচো নিচো এস এস নাও, এস এস নাও তো দেখি। আরফিন বলতেছো স্যার আপনাকে দাঁড়িতে ভালো ছিল। হ্যাঁ, এস এস নিছো, এস এস নেওয়া শেষ, এস এস নিছো। এস এস নিলে এখন আমি পরে আসি, কেমন মুছতেছি। এখন দেখো এখানে এই হৃৎপিণ্ডের মধ্যে কি কি হয়, সংকোচন হয়, প্রসারণ হয়, এবং কোনো কারণে যদি হৃৎপিণ্ড 1 সেকেন্ড এর জন্য বন্ধ হয় তাহলে কি রক্ত প্রবাহিত হবে? মানে অক্সিজেনযুক্ত রক্ত কি প্রবাহিত হবে? হবে না। অক্সিজেনযুক্ত রক্ত যদি হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত না হয় তাহলে পুরা শরীরের মধ্যে কি অক্সিজেনযুক্ত রক্ত যাবে? যাবে না। না গেলে কোষগুলা কাজ করতে পারবে? পারবে না। কোষ যদি কাজ করতে না পারে মানুষ বাঁচবে না। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করতেছি যে হৃৎপিণ্ড 24 আওয়ার কি করে কাজ করে, অর্থাৎ চলমান, 1 সেকেন্ড এর জন্য দাঁড়ায় না। কথাটা বুঝতে পারছো? অর্থাৎ হৃৎপিণ্ডে কি 24 ঘন্টা কি হয়? সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, 24 আওয়ার। কথা বুঝছিস? অর্থাৎ হৃৎপিণ্ড অবিরাম চলতে থাকে। কেমন? এখন আসি, হৃৎপিণ্ডের কয়টা কাজ হয়? 2টা। একটা সংকোচন, আরেকটা কি প্রসারণ। একটা সংকোচন, আরেকটা কি প্রসারণ। একটা সংকোচন, আরেকটা কি প্রসারণ। হৃৎপিণ্ড একটা কি প্রসারণ, আরেকটা কি সংকোচন। হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টল। কি বললাম? হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টল। ডায়াস্টল। হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় কি ডায়াস্টল, আর হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল। আর হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় কি সিস্টল। আবার বলি, হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টল আর সংকোচনকে বলা হয় সিস্টল, তাই না? এই দুটার যোগফল হচ্ছে যে হৃদস্পন্দন। হৃদস্পন্দন অর্থাৎ ডায়াস্টল এবং সিস্টলের সমান হচ্ছে কি হৃদস্পন্দন। হৃদস্পন্দন, হৃদ কি স্পন্দন। যদি জ্ঞানমূলিকে আসে ডায়াস্টল কি, হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্টল বলে। সিস্টল কি, হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল বলে। হৃদস্পন্দন কি, হৃৎপিণ্ডের একই সাথে ডায়াস্টল ও সিস্টলকে কি বলে? হৃদস্পন্দন বলে। ইংলিশ কি? হার্ট বিট। হার্ট বিট। বুঝতে পারছিস? বুঝা গেছে? সবাই বুঝতে পারছিস? বুঝা গেছে? বুঝা গেছে? সবাই বুঝতে পারছো? দেখি বলো, বুঝতে পারছো কিনা বলো। তাহলে এগুলো যদি জ্ঞানমণিকে আসে তোমরা লিখতে পারবে না।
তোমরা যদি লিখতে না পারো আমার সব কষ্ট বৃথা। কথা বুঝছো? আমি পড়ানোর পর মানে এই টপিকগুলা বাসায় আরেকবার পড়িও এবং বইয়ের সাথে মিলাই নিও, কেমন? জি। স্যার হার্টবিট কয়বার হয়? হার্টবিট কয়বার হয় সেটা আমার মনে নেই, একটু বই থেকে দেখে নিও, আমার মনে আসতেছে না হার্টবিট কয়বার হয়, এটা মুখস্থ তো, একটু বই থেকে দেখে নিও। তারপর তারপর লিখা হয়েছে লিখা হয়েছে লিখা হয়েছে তারপর একটা কি বলা যায় এটা, হৃৎপিণ্ডকে পাম্পিং পাম্প বলা হয় কেন? বলা হয় কেন? হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে সংকোচন প্রসারণের কারণে ধমনী এবং শিরার মাধ্যমে রক্ত বিভিন্ন মানে আমাদের দেহের বিভিন্ন অংশে যাচ্ছে না, এবং সেটা কি একটা পাম্প মেশিনের মতো কাজ করতেছে না? পাম্প মেশিন কি প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন, এরকম না? ঠিক সেম জিনিসটা হৃৎপিণ্ড করতেছে না? প্রসারণ প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন, কেমন? এই কারণে হৃৎপিণ্ডকে পাম্প বলা হয়। কথাটা বুঝছো? তাহলে এটার ব্যাখ্যাটা আমি একটু লিখে দিই। হৃৎপিণ্ড ধমনীর মাধ্যমে দেহের সমগ্র অঙ্গ ও অংশে রক্ত প্রেরণ করে, অর্থাৎ পাঠায়, এবং শিরার মাধ্যমে কি করে? অঙ্গ ও অংশ থেকে বিভিন্ন অংশ থেকে কি লিখছে? মশির সাফওয়ান লিখছে যে স্যার হার্টবিট এটা অটো বেড়ে যায় কখন? মশির বলছে যে এক্সাম হলে বুঝবা। আসলে ঠিক, এটা পরীক্ষা হলে হার্টবিট বেড়ে যায় অতিরিক্ত প্রেসারের কারণে। হ্যাঁ, লেগ প্রেরণ করে শিরার মাধ্যমে অঙ্গ ও বিভিন্ন অংশ থেকে রক্ত গ্রহণ হয়। এই কারণে কি হয়? হৃৎপিণ্ডকে পাম্প বলা
এতটুকু লিখছো সবাই? এতটুকু সবাই লিখছো? এতটুকু সবাই লিখতে পারছো? বললাম না হৃৎপিণ্ডকে পাম্প বলা হয় কেন, সেটা আমি বলছি না? বলছি তো। কারণ কি, সংকোচন প্রসারণ হয়। কেমন? পাম্প মেশিন কি করে, একবার সংকোচন হয় আরেকবার কি হয়, প্রসারণ। কেমন? প্রসারণ সংকোচন। এই সংকোচন প্রসারণের কারণে কি হয়, রক্ত আমাদের পুরো শরীরে যায় না। আমাদের মানে হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্তটা কোথায় আসে? কোষে আসে। কোষে আসার পর কোষ আবার কি করে, কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত হৃৎপিণ্ডকে দেয়। কেমন? এটা একটা কি হয়, প্রসেস না? মানে এটা চলতে থাকে কিসের কারণে? সংকোচন প্রসারণের কারণে। এবং এই জিনিসটা কি একটা চলমান প্রক্রিয়া না? পাম্প মেশিন কি করে, একবার তুলে নামে তুলে নামে তুলে নামে। কেমন? ঠিক সেম কাজটা হৃৎপিণ্ড করতেছে না? একবার রক্ত নিচ্ছে আরেকবার দিচ্ছে, নিচ্ছে দিচ্ছে, নিচ্ছে দিচ্ছে। এই জিনিসটা না, এই কারণে হৃৎপিণ্ডকে পাম্প বলা হয়। সবাই লিখছো? সবাই লিখছো কিনা বলো? সবাই লিখছো? বাকিরা সবাই লিখছো কিনা বলো? সবাই লিখলে ডান লিখো দেখি। সবাই লিখলে ডান লিখো। সবাই লিখো হয়েছে? সবার লিখা হয়েছে? আজকে কি আর পড়াবো? আজকে এতটুকু রাখি। 10টায় পরীক্ষা নিব। কেমন? 10টায় পরীক্ষা নিব। এই সাবজেক্টের উপর আরেকটা ক্লাস নিতে হবে। আরেকটা ক্লাসের মধ্যে এই সাবজেক্টটা শেষ হয়ে যাবে। দেখি বলো, আজকের পড়া কি বুঝতে পারছো? আরফিন বলতেছো স্যার জ্বর আসছে অনেক বেশি, রেস্ট নাও। তাহলে আজকে এতটুকু রাখতেছি। দেখি বলো, আজকের ক্লাসটা কি সবাই বুঝতে পারছো এবং কেমন লাগছে? দেখি বলো তো। হোসেন, তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই? হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস শেষে পরীক্ষা নিই। যারা জয়েন নাই আমাকে নক দিও। এগুলো ফ্রিতে। কেমন? এখানে কোনো টাকা খরচ হবে না। ফ্রিতে এক্সাম, মানে ক্লাস শেষে পরীক্ষা নিব। আজকে সবাইকে বুঝতে পারছো কিনা বলো? ডান। হ্যাঁ স্যার, ভালো লাগছে স্যার অনেক। অসংখ্য ধন্যবাদ। তাহলে রাখি। টাটা, চলে যাও।